সকালবেলায় চায়ের পাট চুকিয়ে দিয়ে টেবিলের ধারে মুখোমুখি বসে অভিজিৎ ও দয়াল গল্পে মেতে আছেন। তখনই সেখানে এক মধ্যবয়সী বাঙালি ভদ্রলোক উপস্থিত হলেন। ভদ্রলোকটি দয়ালকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাকে চিনতে পারবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। মোহনপুরে যেখানে আপনি থাকেন সেই মোহনপুরে আমিও থাকি। কালকেই নদীর পাড়ে বেড়াতে বেরিয়ে আপনাকে এখানে প্রথম দেখতে পাই। ভাবিনি যে এক অপ্রত্যাশিত কারণে আজকেই আপনার সঙ্গে দেখা করা আমার অনিবার্য হয়ে ওঠে। কাল রাত্রে আমার বাড়িতে এক অলৌকিক কাণ্ড ঘটায়, সকাল হতেই তাই আপনার কাছে ছুটে আসা। একটানা এতটা বলে ভদ্রলোক অতি করুণভাবে দয়ালের দিকে তাকালেন। বেশ তো, আপনার রাতের অভিজ্ঞতা খুলে বলুন। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। ইনি অভিজিৎ। অভিজিৎ এখানে আছে বলে আপনার দ্বিধা করার কিচ্ছু নেই। আপনার যা বলার আছে নিঃসংকোচে বলতে পারেন। সব ব্যাপার গুছিয়ে বলতে গেলে গোড়ার কয়েকটি কথা আগে বলে নেওয়া দরকার। চাকরির সুবাদে সপরিবারে এই ভিল্লাননগর আসা আমার। আসার আগে আমার এক সহকর্মী বলল তার জানাশোনা এক ভদ্রলোকের চমৎকার একটি বাড়ি আছে এবং খুব সস্তায় সেখানে তিনি ভাড়াও দিতে পারবেন। যেমন কথা তেমন কাজ। তারপর কাল সকালের ট্রেনে এখানে এসে পৌঁছেছি। এসে দেখলাম সহকর্মী একটুও বাড়িয়ে বলেনি। বাস্তবিক খাসা বাংলো প্যাটার্নের বাড়িখানা। বাড়ির নাম হচ্ছে গিয়ে শান্তিধাম। সদর দরজার সামনে মালপত্র নামিয়ে ভেতরে ঢুকবো, ঠিক তখনই লক্ষ্য করলাম রাস্তা দিয়ে যে যাচ্ছে সেজন্য অবাক হয়ে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমার চোখে চোখ পড়তেই হন্তদন্ত হয়ে চলে যাচ্ছে। তখন তাদের এই অহেতুক কৌতূহলের কোনো অর্থ বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝেছি। গুছিয়ে গাছিয়ে বাড়িটাকে বসবাসের উপযোগী করে নিতেই দুপুর কেটে গেল। বিকেলে এক কাপ চা খেয়ে সামনের বারান্দায় বসছি, দেখি তখনই এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে আসছে। তিনি এসে বললেন, মাফ করবেন, আপনি কি এই বাড়িটা ভাড়া নিয়েছেন? আগে হ্যাঁ, কেন বলুন তো? একেবারে পাকাপাকি কত হয়ে গেছে? ভাড়া আগাম আদায় করে নিয়েছে নাকি? কথা পাকাপাকি হয়েছে বটে, কিন্তু ভাড়াটারা এখনো দেওয়া হয়নি। আসলে বাড়িওয়ালা আমার অপরিচিত নন। কি বললেন? এ বাড়ির মালিক রমেশবাবু আপনার পরিচিত, অথচ তিনি জেনে শুনে আপনাকে এই বাড়িটা ভাড়া দিয়েছে? কি ব্যাপার? আপনার মুখে এমন বিস্ময়ের ছাপ? আপনার ইঙ্গিতটা ঠিকমতো বুঝতে পারলাম না। আর একটু স্পষ্ট করে বলবেন কি? আপনি বিদেশি লোক, নতুন জায়গায় এসেছেন, কিছু সমস্যা হতেই পারে। সেরকম কিছু ঘটলে আমাদের খবর দিয়েন। আমার নাম বেঙ্কারচারি, এই যে পাশের বাড়িটাই আমার। আমি আসি তবে। ভদ্রলোকটি চলে যাওয়ার পর মনের ভেতরটা কেমন একটা খসখস করতে লাগলো। যাই হোক, সব ঝেড়ে মুছে মনটাকে চাঙ্গা করে তোলবার উদ্দেশ্যে বিকেলবেলা বেরিয়ে পড়লাম নদীর ধারে। আর সেখানেই আপনার দেখা পেলাম। তারপর বাজার হয়ে কিছু বাজার করে যখন বাড়ি ফিরলাম তখন রাত 8টা বেজে গেছে। রাঁধুনি রান্নার জোগাড় করতে আরম্ভ করলো। সেই সময় সামান্য বৃষ্টি হয়, বেশ একটু হিমেল হাওয়া বইতে শুরু করে দিল। চারদিকে জনমানবের সাড়া নেই। আমরা জানালা বন্ধ করে মাঝের হল ঘরে এসে বসলাম। মনে হলো আমাদের মাথার উপরকার ছাদে অবিরাম খটাখট খটাখট কেমন একটা শব্দ হচ্ছে। আমার স্ত্রী একটু ভীত মানুষ, চেয়ে দেখি তার সারা কপাল ঘেমে উঠেছে। কেননা ছাদে উঠবার যে কোনো সিঁড়ি নেই। বাড়িতে ঢুকেই তা আমরা টের পেয়েছিলাম। সেই মুহূর্তেই একটা ব্যাকুল আর্তনাদ কানে এলো। দেখি কিনা রাঁধুনি রান্নাঘর ছেড়ে পাই পাই করে ঊর্ধ্বস্বরে আমাদের দিকে ছুটে আসছে। এসে একটু বাদেই সে জানালো, কড়ার উপর তেল চাইপা সবে মাত্র মাছগুলো ভাজবার জন্য ছাড়ছি, অমনি সামনের জানালা থাইকা দুধের মতো সাদা দুখানা হাত আমার সামনে বাইর হয়ে আইলো। আমি আটকে ওইটা পেছো আইতেই চপাত করে একরাশ ছায়া আইসা পড়লো মাছ ভাজবার কড়াটার উপর। আর সাথে সাথে কে যেন খিলখিল কইরা হাইসা উঠলো, সে যেন এক রক্তহিম করা হাসি। বাবু, আমায় মাফ করবেন বাবু, আমি আর ওদিকটা মারাবো না। রাঁধুনির কথা শুনে এবার ভয়ে সকলের গায়ে কাটা দিয়ে উঠল। ব্যাপারটা নিজের চোখে দেখার জন্য আমি একাই রান্নাঘরের দিকে এগিয়ে চললাম। উঠোন পার হয়ে রান্নাঘরে যেতে হয়। পথে পরে মস্ত বড় একটা লেবু গাছ। সবেমাত্র তার তলায় এসেছি, অমনি সেই গাছের আবডাল থেকে চওড়া লাল পাড় শাড়ি পরা, বোধ করি 8.5 ফুটেরও বেশি লম্বা, ঘোমটা মাথায় একটি স্ত্রী লোক রান্নাঘরে যাওয়া মাথায় উঠল। দৌড়ে কোনো মতে ঘরে ফিরে এলাম। তাড়াতাড়ি দরজা বন্ধ করতে করতে দেখতে পেলাম হো হো করে বিকট এক অট্ট হাসি হেসে স্ত্রী লোকটা রান্নাঘরের দিকে ছুটে গেল। সঙ্গে সঙ্গে রান্নাঘরে দুমদাম হাঁড়ি কলসি ফাটার শব্দ শোনা গেল। তারপরে আক্রমণ শুরু হলো বাংলোখানার উপর। একটি বারের জন্য কারো চোখের পাতা বুঝতে সাহস হলো না।
তারপর সকাল হলে ছুটে গেলাম পাশের বাড়ি ব্যাংকারচারির কাছে। সমস্ত খবর খুঁটিয়ে শুনবার পর তিনি গম্ভীরভাবে বললেন, যা আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে। কাল আপনাকে সমস্ত কথা খুলে বলা হয়নি, কিন্তু আজ আর বলতে বাধা নেই যে বাড়িটা আপনি ভাড়া নিয়েছেন, এই অঞ্চলের সবারই ধারণা ওটা একটা ভুতুড়ে বাড়ি। প্রায় 2 বছর হলো এমন উপদ্রব আরম্ভ হয়েছে। এ 2 বছর অন্তত 4 বারের বেশি বাড়িটা ভাড়া হয়েছে, কিন্তু এক রাত্রের বেশি কোনো ভাড়াটিয়া টিকতে পারেনি ওখানে। রমেশবাবু বাড়ির ভাড়া খুবই কমিয়ে দিয়েছেন, তবু প্রাণ হাতে করে সেখানে কে যাবে বলুন তো? শেষবারে বাড়িটা যখন ভাড়া হয় সেই আজ থেকে প্রায় 6 মাস আগের কথা। সে যাত্রায়ও এক রাতের বেশি ভাড়াটে টেকেনি। ভেবেছিলাম এই 6 মাসে কিছু হয়তো উন্নত হয়েছে বা হয়ে থাকবে, কিন্তু তা যে হয়নি সে তো এখনই শুনলাম। আপনি এক কাজ করুন, এবেলার মতো সবাইকে নিয়ে আমার এখানে উঠে আসুন, আর আমি আজকে দিনের মধ্যে লোকজন লাগিয়ে একটা বাড়ি খুঁজে পাই কিনা দেখি। ব্যাংকারচারি মশাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে সবাইকে তারই ওখানে পাঠিয়ে আমি সোজা আপনার কাছে চলে এসেছি। কাল রাত্রে নিজের চোখে যা দেখেছি তা কিছুতেই অবিশ্বাস করতে পারছি না। আশা করি প্রতিবেশীর এই বিপদে তাকে সাহায্য করতে আপনি বিমুখ হবেন না। আমাকে দিয়ে যতটা উপকার সম্ভব তা অবশ্যই আপনি পাবেন। অভিজিৎ, চলো বাড়িটা থেকে একটু ঘুরে আসা যাক। আপনার নামটা কি সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম ভবানী গুপ্ত। সদর দরজা খুলে সকলে বাড়ির ভেতরে ঢুকলেন। পাঁচিল বরাবর তারা হাঁটছিলেন। হঠাৎ দয়াল হাতের রুমালখানা টপ করে একবার মাটিতে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গেই আবার সেটা তুলে নিলেন। আর এদিকে ভবানীবাবু আর অভিজিৎ নিজেদের মধ্যে কথাবার্তায় অন্যমনস্ক ছিলেন, তাই কিছু টের পেলেন না। আরও খানিকক্ষণ চলবার পর দেওয়ালের ধারে এসে দয়াল ফের থামলেন। অভিজিৎকে লক্ষ্য করে বললেন, অভিজিৎ, মাটির উপর ওই দাগগুলো লক্ষ্য করেছো? ভালো করে দেখে বলো দেখিনি, ওই দাগগুলো কিসের? শুধুমাত্র ওই জায়গাটাতেই অজানা কোনো জীবের ছোট ছোট গোল গোল কতগুলো পায়ের দাগ নজরে এলো। অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করার পর অভিজিৎ বলল, ঠিক ধরতে পারছি না, তবে কোনো জন্তু জানোয়ারের পায়ের দাগ হবে নিশ্চয়ই। আহা, তুমি তো ভালো শিকারী, অনেক জানোয়ারের পায়ের দাগের সঙ্গে তোমার পরিচয় আছে। তাহলে বলো তো, এগুলো কোন জানোয়ারের পায়ের দাগ? ভালোভাবে পরীক্ষা করে শেষ পর্যন্ত অভিজিৎকে স্বীকার করতেই হলো, সে কিছু ঠাউর করতে পারছে না। অতঃপর দয়াল আবার বললেন, আচ্ছা, দাগগুলো কেমন এলোমেলো সেটা লক্ষ্য করেছো কি? শুধু তাই নয়, আরও একটা লক্ষ্য করার জিনিস আছে। এসব কটা দাগেরই একটা দিক খুবই স্পষ্টভাবে উঠেছে, আর অন্য দিকটা দেখা যাচ্ছে অপেক্ষাকৃত হালকা। কি তাই নয় কি? হ্যাঁ, তা বটে। আর ওই যে পরপর গোটা কতক লেবু গাছ রয়েছে, ওটাও কিন্তু উপেক্ষার বিষয় নহে। আর সবচাইতে আশ্চর্যের বিষয়, কাল রাত্রে বৃষ্টি হওয়াতে মাটি সর্বত্র নরম হয়ে আছে, অথচ দাগ পাচ্ছি শুধু এই জায়গাটাতেই। আরও খানিকটা এগিয়ে এসে আর এক অভিনব জিনিস সকলের চোখে পড়ল, একটা চাল মাপার কুনকে। এটা আবার কোথা থেকে এলো? আপনাদের বুঝি ভবানী বাবু? কই না তো। ও, আপনাদের নয় তবে। ধীরে ধীরে বোঝা যাচ্ছে এবার ব্যাপারটা। আচ্ছা ভবানী বাবু, আপনি কি সাধারণত মার্কা সিগারেট খেয়ে থাকেন? ভবানীবাবু ভারী অবাক হলেন। এই প্রশ্নে বিস্মিত স্বরে দয়ালকে জিজ্ঞেস করলেন, সিগারেট? সিগারেট তো আমি খাই না। আমার কথা ছাড়ুন, এবারের বামন চাকরের পর্যন্ত সিগারেট খাওয়া বারণ। গিন্নির হাঁপানির ব্যামো আছে, তামাকের গন্ধ পর্যন্ত নাকে যাওয়া নিষেধ। ও আচ্ছা আচ্ছা, এবার বলুন তো, বাড়িতে ঢুকে এই ঘরদোর বারান্দাগুলোর কি অবস্থা দেখেছিলেন? ধুলো আর ঝুলে গোটা বাড়িটা একাকার হয়েছিল। আর রান্নাঘরটা? একই অবস্থা। উনুনও তবে পাততে হয়েছিল নিজেদেরকেই? নিশ্চয়ই। চলুন ভবানী বাবু, এবার আপনার আস্তানায় গিয়ে বসা যাক। মানে এবেলার মতো ব্যাংকারচারির ওখানে তো আপনার থাকবার ব্যবস্থা। অতিথি আপ্যায়নের জন্য ব্যাংকারচারি তখন নিজে দাঁড়িয়ে থেকে মালি দিয়ে তার বাগান থেকে সবজি তোলাচ্ছিলেন। সেখানে ব্যাংকারচারিকে দেখে দয়াল বললেন, বাহ, বাগানখানা তো মন্দ করেননি, সব রকম তরি তরকারি দেখতে পাচ্ছি। এ আমার একটা হবি বলতে পারেন। আসুন সকলকে বাগানটা ঘুরে দেখাই। ঘুরতে ঘুরতে কথার প্রসঙ্গে দয়াল ব্যাংকারচারির সাথে রমেশবাবুর ভূতরে বাড়িটার সম্বন্ধেও আলোচনা করতে লাগলেন।
আরও যেসব তথ্য জানবার ছিল সেগুলো চারির কাছ থেকে জেনে নিলেন দয়াল। রমেশবাবুর বাংলো থেকে ক্রমে গোটা শহরটার কথা উঠল। বেঙ্কারচারী বললেন, শহরের আশেপাশে অনেক কিছুই দেখবার আছে, চলুন একদিন সঙ্গে করে আপনাদের সব দেখিয়ে নিয়ে আসবো। ও ভালো কথা, গল্পে গল্পে আসল কথায় আপনাকে বলা হয়নি ভবানী বাবু। ছোটখাটো একটা বাড়ি ভদ্রকুলের ভেতর পাওয়া গেছে। বেঙ্কারচারীর বাড়ি ঘোরার সময় অনেক কিছুই দয়ালের নজরে পড়ে। সকলের সাথে আলাপচারিতা শেষে দয়াল নিজ গৃহে ফিরে আসে। তারপর বেলা 3টে নাগাদ দয়াল অভিজিৎকে খামে মোড়া একখানা চিঠি দিয়ে বললেন, অভিজিৎ, আমি বেরোচ্ছি বুঝলে। ভবানী বাবুদের সঙ্গে নিয়ে একটু নদীর ধারে বেড়াতে যাব। ঠিক 5টার সময় তুমি গিয়ে ব্যাংকের হাতে চিঠিখানা দিয়ে আসবে। কেমন, পারবে তো? ব্যাংকারচারীর বাসাটাকে ভূতরে বাড়ি বলে প্রতিপূর্ণ করার চেষ্টা করছে বলো কি? কিন্তু এতে তার লাভ? লাভ? মাটির দরে এই বাড়িখানা কিনে নেওয়া আর কি। রমেশবাবু থাকেন সুদূর কলকাতায়। ভাড়াটের পর ভাড়াটে মাত্র একটি রাত্রি বাসের পরই ভূতের উপদ্রবে বাড়ি ছেড়ে পালাচ্ছেন। ভাড়া যথেষ্ট কমিয়েও চিকে পয়সা আয় হচ্ছে না। তখনই যে দাম পান তাতে ওটা বেচে দিতে তিনি উৎসুক হয়ে পড়বেন। প্রথমে হয়তো কোনো ভাড়াটে অহেতুক কোনো কারণে ভয় পেয়েছিল। সেই থেকেই চারি ভাইয়ের মাথায় ফন্দিটা আসে। আসল ব্যাপারটা কি করে আমি আজ করলাম বলি শোনো। রমেশ বাবুর বাড়ির কম্পাউন্ডার যখন ঘুরে বেড়াচ্ছি তখন রান্নাঘর থেকে আতপরে একটা সিগারেট দেখতে পেলাম। কাল রাত্রে জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে, অথচ সিগারেটের ওপর তার চিহ্নমাত্রা নেই। বোঝা গেল বৃষ্টি থামার পর ওখান থেকে কেউ সিগারেট ফুঁকেছে। ভবানী বাবু বলেছিলেন বৃষ্টি ধরার পর তারা কেউই ঘর থেকে বার হননি। বুঝলাম সিগারেট বাইরের কোনো লোকের খাওয়া। রুমালে করে তুলে তখনই সেটা পকেটে পুরে ফেললাম। তারপর আরো এগিয়ে পাঁচিলের কাছাকাছি আসতেই সেই রহস্যময় দাগগুলো দেখতে পেলাম। কোনো অজানা জানোয়ারের পায়ের দাগ। ওটা হতেই পারে না। জানোয়ারের পায়ের দাগ হলে শুধুমাত্র ওই জায়গাতেই তার চিহ্ন থাকবার কারণ কি? আরও একটা লক্ষ্য করার বিষয় হলো পাঁচিলের কাছাকাছি দাগগুলো পাচ্ছি, আর সবগুলোই পাঁচিলের বিপরীত দিকটা। খুব গভীর, অথচ পাঁচিলের দিকটা হালকা, অর্থাৎ মোয়ের সাহায্যে দল টপকালে যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম। বুঝলাম ভূত নয়, কয়েকজন মানুষ দ্বারাই রাত্রে উপদ্রবটি ঘটেছে। ভবানী বাবু যখন বললেন তিনি আসার আগেই সমস্ত বাড়িটা ধুলো আর ঝুলে ভর্তি হয়েছিল, তখন ওটা কোনো চোর ডাকাতের আড্ডা বলেও মেনে নিতে পারলাম না। যেখান থেকে লোকগুলো দেওয়াল টপকে বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ পাঁচিলের অধ্যারটাও একবার পরীক্ষা করার দরকার। আর সেটা তো ব্যাংকের কম্পাউন্ডারের মধ্যে। বাগান দেখবার ওসিলায় বারবার পাঁচিলের আশেপাশে নজর রেখে এগোতে লাগলাম। রমেশবাবুর বাড়ির লেবুর ঝাড়ের বরাবর আসতেই ওধারের মতো পাঁচিলের এধারেও অবিকল সেরকম দাগগুলো দেখতে পেলাম। বুঝলাম এ পথেই প্রভুদের যাওয়া আসা। এইবার একটা প্রশ্ন মনে জেগে উঠল। চারি বিশেষ ধনী লোক, দাস দাসী, মালি বেয়ারাই তার বাড়ি ভর্তি। এত লোক থাকতেও রাত 10টার সময় কতগুলো বাইরের লোকের পক্ষে তারই বাগানের ভেতর দিয়ে পাঁচিল টপকে ওইভাবে যাতায়াত করা কি সম্ভব? সন্দেহ হলো। তারপর তার গ্যারেজের পেছনে লম্বা লম্বা অনেকগুলো বাঁশের মই পড়ে থাকতে দেখে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। সে রাত্রিটা দয়াল আর অভিজিৎ ভবানীবাবুদের বাংলোতেই কাটিয়েছিলেন। পরে গোটা 2 ফাঁকা আওয়াজ করে জানিয়ে দিয়েছিলেন যে তাদের আরও একটি সঙ্গী আছে। এরপর থেকে আর কোনো দিন শান্তিধামে ভূতের উপদ্রবের কথা শোনা যায়নি।